This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলু 10 টাকা কেজি করে আলু পাওয়া যাচ্ছে। সাংবাদিক বন্ধু পথচারী যারা নিতে চান এখান থেকে নিয়ে যান। আলু 10 টাকা, আলু 10 টাকা। 10 টাকা আলু। আপনি কি ভাবছেন সব ছেড়ে ছুড়ে দিয়ে বিরোধী দলনেতা আলু বেচতে নেমেছেন? চড়া দামে নাজেহাল পাবলিককে একটু রিলিফ দিতে 10 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন সব এমএলএ কে সঙ্গে নিয়ে। নেতারা পাবলিককে নিয়ে এত ভাবছেন, তাদের সুবিধার জন্য এত কিছু করছেন, সেটা ভাবাও অসম্ভব। তাহলে বিধানসভার অন্দরে মূল্য বৃদ্ধি নিয়ে মুলতবি প্রস্তাব বিজেপির তরফে পাল্টা স্পিকারের তরফ থেকে অন্যান্য দিনের মতো নয়, আজকে তাদের মুলতবি প্রস্তাব পড়তে শুধু দেওয়া নয়, আলাপ আলোচনা সবটাই করা হলো। আর সেই সময় বিদ্যুতের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে রাজ্যের যে আনাজের মূল্য বৃদ্ধি হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে দেখা যায় যে শুভেন্দু অধিকারী, শোভনদেব চট্টোপাধ্যায় তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক তৈরি হয় এবং তারপর বিজেপির তরফ থেকে তারা বাইরে চলে আসেন, ওয়াকআউট করেন। ওরা বারবার বলতেন যে ওদের নাকি আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। আজকে যে সুযোগ দিয়েছি, ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন। এটাই তো হওয়া বাঞ্ছনীয় এবং আজকে অনভিপ্রেত ওই যে চলে যাওয়াটা, এটাও খুব অনভিপ্রেত, এটা ঠিক কাজ করা না, এটা আমার ব্যক্তিগত অভিমত। ওই দক্ষিণে খোলা জানালার গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। বেজায় মুশড়ে পড়েছেন স্পিকার মহাশয়। পড়বেন না? গত কয়েকদিনে তিনি যেন পাল্টে গেছেন। গতকাল বিধানসভা চত্বরে বিজেপিকে ধর্নার অনুমতি দিয়ে দিয়েছেন। গতকাল তার হস্তক্ষেপেই কার্যত দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর আজ মূল্যবৃদ্ধি আর বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে মুলতবি প্রস্তাব আনার সুযোগ দিলেন। বিরোধী আর শাসক দুপক্ষকেই 10 মিনিট করে বলার সুযোগ দিলেন। তখনই বর্তমান আর প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। ওয়াকআউট বিজেপি এমএলএরা চলে যান বিধানসভার গেটে আলু বেচতে। 10 টাকা কেজি আলু, 10 টাকা কেজি আলু, আলু 10 টাকা, আলু 10 টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে বসে অগ্নিমিত্রা পালরা সাধারণ মানুষের জন্য তারা 10 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। 40 টাকার ওপর আলুর দাম, সবজির দাম, আর ভেতরে বলছেন যে না আলু 40 টাকা দাম না 28 টাকা দাম। আপনারা কোন রাজ্যে থাকেন? পশ্চিমবঙ্গের মন্ত্রী না অন্য কোন রাজ্যের মন্ত্রী? এত দাম খাবো কি? যাবে কি? এত দাম খাবো কি? যাবে কি? তাই নাটকবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী। আপনি কিচ্ছু করতে পারবেন না তো, কারণ এই যে মিডলম্যান, এই যে ফোরের দল, যারা পুরো টাকাটাকে নিয়ে নিচ্ছে, চাষিরা টাকা পাচ্ছে না, চাষিরা আত্মহত্যা করছে, তারা হচ্ছে আপনার ক্যাডার। 150 টাকা কেজি কাঁচা লঙ্কা করলো কে? আবার কে? বিদ্যুতের বিল বাড়ালো কে? আবার কে? আলু এখানে পড়ে রয়েছে এবং কোথাও গিয়ে এবং যেভাবে আলুগুলো, তাদের বক্তব্য যে 10 টাকা কিলোতে তারা ক্ষমতায় এলে তারা আলু দিতে পারবেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা এই প্রতিবাদ করেছেন এবং তাদের বক্তব্য বিধানসভার অন্দরে এবং বাইরে। আলু বিক্ষোভেই নতুন নামটা বানিয়ে ফেলেছেন বিরোধী দলনেতা, আর সেই নামটা লেখা পোস্টার গলায় ঝুলিয়ে ঘুরলেন বিজেপির এমএলএরা। 20 একে পাউচ, 20 দুগুনে আলু। শুনুন। 20 একে পাউচ, 3 20তে টমেটো, 4 20 পেঁয়াজ, 5 20 ক্যাপসিকাম, 6 20 বিনস, 7 20 রসুন, 8 20 আদা,
যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে এত দাম খাবো কি, সেই স্লোগান, একই স্লোগান বিজেপির তরফেও, এত দাম খাবো কি, সঙ্গে তারা জুটছেন মমতা যাবে কি, এই স্লোগানে আজও শুক্রবারও বিধানসভা উত্তপ্ত হয়ে থাকলো। এত দাম খাবো কি, মমতা যাবে কি। আজ তার মানে বিধানসভার এই গেট একেবারে বাজারের চেহারা নিয়েছিল, ভর্তি আলু, এমএলএদের হাতে হাতে আলুর প্যাকেট বিজেপি বিধায়কদের। তবে জিনিসের দাম বৃদ্ধির দায়টা কোনোভাবেই রাজ্য সরকারের ঘাড়ে নিতে নারাজ প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিরোধীদের সামলাতে তাকেই তো ঠেলে দিয়েছিল শাসক পক্ষ। বিদ্যুৎ মন্ত্রী অধিবেশনে থাকলেও বিদ্যুতের দাম নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন ওই শোভনদেব বাবু। দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রেরই বিষয়, দে আর কন্ট্রোলিং এভরি অ্যাক্ট। মূলত পেট্রোপণ্যের দাম কেন বাড়লে বাড়ে, অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে, তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। শোভনবাবু বাজার করেন না, শোভনবাবু কেন, তৃণমূলের বেশিরভাগ নেতামন্ত্রীরা বাজার করেন না। বড় বড় গাড়ি, অত বড় বড় গাড়ি কি বাজারে ঢোকে? বাজার করি আমি আপনারা, ফলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো। শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি, তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোনো যায় আসে না, যায় আসে যাদের, তাদের হয়ে প্রতিবাদ করতে আসে। জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই জন্য তো আমরা দায়ী নয়, কেন্দ্রীয় সরকার দায়ী। মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করে প্রতিদিন তাদেরকে মনিটরিং করে যেভাবে জিনিসের দাম কমিয়েছেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে 50 টাকা। আর বিজেপি শাসিত রাজ্যের কথা ছাড়ুন, কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যে দল রয়েছে সেই সমস্ত রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গে তৃণমূল শাসিত রাজ্যে বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে সব থেকে বেশি। এবং আজকেও ইলেকট্রিসিটি বিল নিয়ে যে কথা হচ্ছে, সেখানে শোভনদেব বাবু আমাদের এক্স বিদ্যুৎ মন্ত্রী, তিনি বলছেন যে রাজ্য নাকি বাড়ায়নি, রাজ্য নাকি জানতো না, রাজ্যকে নাকি ঠকিয়ে সিইএসসি এটা করিয়েছে। আমরা অবাক হয়ে গেলাম, মানে আরো কত নাটক করবেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, বিধানসভার সামনে বাজার বসলো, ভিতরে হইচই হলো, একদিকে বেঁধা অন্যদিকে পাল্টা উত্তর দেওয়ার চেষ্টা হলো, মানে নাটক বিস্তর হলো, বিতর্ক, আলু বেচা। কিন্তু আম পাবলিকের তো একটাই প্রশ্ন, জিনিসের দাম কি কমবে? বিদ্যুতের মাসুল কমবে? নাকি নাটকেই শুরু নাটকেই শেষ? এসব কেন? সে তো স্লোগানই স্পষ্ট, এত দাম খাবো কি, মমতা যাবে কি। মানে শুধু ভোটের অঙ্ক, ওই যে ইভিএমটা দুলছে ওপরে। আলু বেচা আসলে ভোট কেনা। 10 টাকা কেজি আলু, 10 টাকা কেজি আলু, আলু 10 টাকা, আলু 10 টাকা। এত দাম খাবো কি, মমতা যাবে কি, এত দাম খাবো কি, মমতা যাবে কি। কথায় বলে একার আমে রক্ষে নেই সুগ্রীব দোসর। একে তো জিনিসের দাম, বিদ্যুতের দাম নিয়ে বিধানসভায় আলোচনার মাঝেই বিজেপি এমএলএরা ওয়াকআউট করে গেলেন গেটের বাইরে আলু বেচতে। দেখালাম এক্ষুনি, সেখানে আর এক কাণ্ড। আলু বিক্রি প্রায় শেষ তখন হঠাৎ বলা নেই কওয়া নেই জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি গিয়ে মারল ধাক্কা। বিজেপির বিক্ষোভের টেবিলে গিয়ে ধাক্কা। বিজেপি এমএলএ শিখা চট্টোপাধ্যায় তো ক্ষেপে বোম। তৃণমূল এমএলএ একবারের জন্য গাড়ি থেকে নামলেন না। শেষ পর্যন্ত বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের চেষ্টায় সমস্যা মিটল। এখানে আমরা একটা আন্দোলন করছি, ওনারা একটা হর্ন দিতে হবে, একটা হর্ন দেওয়া উচিত। উনি হর্ন না দিয়ে গাড়ি সমানে ঢুকিয়ে দিচ্ছেন, সমস্ত ফেলে দিয়ে আমাদের ধাক্কা দিয়ে ওনারা গাড়ি ঢুকিয়ে দিলেন। বিধানসভায় ঢোকার পারমিশনটা দিতে হবে তো, নাকি পারমিশন আমাদের ঢোকার অধিকার নেই নাকি? গতদিন আমরা দেখলাম ঠিক একই রকম ভাবে একজন সাংবাদিকের পা ভেঙে দেওয়া হলো, আমরা জল দিয়ে তাকে উদ্ধার করি, কিন্তু গাড়ি যে দাঁড়িয়ে চলে গেল ভেতরে, তার কোনো মানবিকতা নেই যে এক ভদ্রলোককে যে আমি মারলাম, সে যেই হোক
সাংবাদিক হোক আর যেই হোক, এক ভদ্রলোককে মারলাম, তার পা ভেঙে দিল, তিনি পড়ে গিয়ে উয়া করছিলেন, কোনো রকম মানবিকতা নেই এদের। ওরা তো বলতে পারতো যে এখন গাড়ি ঢোকানো যাবে না, এটা তো বলতে পারতো। তাহলে আমরা গাড়ি নিয়ে কি বিধানসভার ভিতরে যাব না? ওরা যদি বলে যে বিধানসভার ভিতরে যেতে পারবে না, তো আমরা যাব না। উনি গাড়িতে আসছেন বলে উনি এমএলএ, আর আমরা এমএলএ নই। আমরা কি আপনাদের যতখানি অধিকার, আমারও এখানে ততখানি অধিকার। এর জিনিস আপনারা করতে পারেন না। কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা ছিল না এখানে, আমি তো দেখিনি। গেট বন্ধ করে রেখে এ আন্দোলন করা যায় না। দেখুন, তৃণমূলের এমএলএর গাড়ি বিজেপির আলুর টেবিলে গিয়ে মারল সজোরে ধাক্কা। এরপর হইচই হবে, সেটাই স্বাভাবিক হলো। বিরোধী বিজেপি এমএলএরা আজ ওয়াকআউট করেছেন এবং সেই ওয়াকআউটে বেশ ভেঙে পড়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই ছবি একটু আগে দেখিয়েছি, বিমানবাবুর কথা শোনালাম একটু আগে। কিন্তু তার দলের এমপিরা আজ ওয়াকআউট করেছেন লোকসভায়। তৃণমূলের এমপিরা দাবি তুলেছেন জীবন বীমা আর স্বাস্থ্য বীমায় জিএসটি তুলে নিতে হবে। শুনুন, গতকালই এই দাবিটা তুলেছিলেন মুখ্যমন্ত্রী নিজে, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিও লিখেছেন। আজ সেই দাবি লোকসভায় তুললেন তৃণমূলের সাংসদরা। তারা বলার সময় মাইক অফ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে। মাঝপথে মাইক বন্ধ করে দিচ্ছেন, একবার দুবার ধরে হলো, আমাদেরকে ওয়েলে নামতে হলো শুরুতেই। জীবন বীমা আর স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে আপনিও দেন নিশ্চয়ই 18% জিএসটি দিতে হয়। তাতে নাজেহাল আম জনতা। তৃণমূল সেই জিএসটি তোলার দাবি করছে, কিন্তু বাংলায় কথা আছে না, যারে দেখতে নারী তার চরণ বাঁকা। অতএব সৌমিত্র খাঁ ফোঁস করলেন। কোথায় কি হচ্ছে গোটা দেশে সেই দিকে নজর, নিজের রাজ্য যে একদম অচ্ছন্ন চলে গেছে সেই দিকে নজর নেই। নিজের চরকায় তেল দাও ভাই, আমি সুদীপবাবুকে বলবো নিজের চরকায় তেল দিন। স্বাস্থ্য যোজনার কার্ডগুলো যেভাবে দুর্নীতি করছেন আপনারা সেদিকে নজর দিন। যেভাবে কলকাতায় বেসরকারি হাসপাতালগুলো যে টাকা লুণ্ঠন করে চলেছে সেগুলো দিকে নজর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, জিএসটি প্রত্যাহার না হলে রাজপথে নামতে বাধ্য হবেন। ছবি দেখাবো একটা। তার আগেই এই একই দাবিতে, যা মমতা ব্যানার্জি করছেন, তৃণমূলের এমপিরা করছেন, সেই একই দাবিতে কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি লিখেছেন কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। সৌমিত্র খাঁ হয়তো সেটা জানতেন না, তাই না? না হলে এতগুলো কথা বলতেন না। কুণাল ঘোষরা অবশ্য সে কথা বলবেন, তারা বলবেন শুধু মমতার কথাই। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা সাধারণ মানুষের রক্ষা কবচ। এই রক্ষা কবচের উপর বোঝা চাপাচ্ছে এই কেন্দ্রীয় সরকার। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সুরে এর বিরোধিতা করেছেন। তিনি দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অবিলম্বে তার এই সিদ্ধান্ত রোলব্যাক করুন, ফিরিয়ে নিন, উইথড্র করুন, প্রত্যাহার করুন। অন্যথায় মানুষের এই সমস্যা নিয়ে তৃণমূল কংগ্রেস সর্বাত্মক আন্দোলনে নামবে। এখন রাজনীতি মানে কি? বুনো ওল আর বাঘা তেঁতুলের টক্কর। আম জনতার সমস্যা মিটুক না মিটুক, নেতাদের জমজমাট কথার টক্কর চলতেই থাকে। বন বিমায় ট্যাক্স বসানো যেরকম অন্যায়, পেট্রোলের ওপর, গ্যাসের ওপর,
একটা গ্যাস সিলিন্ডারে প্রায় 300 টাকা দিদিমণি নেন, মানে দিদিমণির সরকার নেন। হ্যাঁ, 1 লিটার তেলে 35 থেকে 40 টাকার কাছাকাছি রাজ্য সরকার তার শেষ নেয়, তাতেও পেট ভরছে না। আবার 1 টাকা বসিয়েছে কদিন আগে। এই যদি একটা সরকারের লক্ষ্য হয়, সে অন্যের দিকে আঙুল কি করে তোলে? ব্যাপারটা কি দাঁড়ালো? বিধানসভায় বিজেপি প্রতিবাদ করলো তৃণমূলের বিরুদ্ধে, আর লোকসভায় তৃণমূল ওই একই কায়দা ওয়াকআউট করে প্রতিবাদ করলো বিজেপির বিরুদ্ধে। ওই যে বুনো ওল বাঘা তেঁতুলের গল্প। দেখুন, প্রতিবাদ করে যে ক্ষমতার গাড়ি চড়ে সে, স্টিয়ারিং তার হাতে। তাই কি দেখা যাচ্ছে? প্রতিবাদের তো শেষ নেই। তৃণমূল বিজেপি নিজের রং চেনাতে ব্যস্ত। দিল্লি থেকে কলকাতা তফাৎ খুব একটা নেই। অনেক ছবি দেখালাম, এবার আরো এক রকমের ছবি দেখাবো আপনাদের। কি আছে সেই ছবিতে? উচ্ছেদ, উচ্ছেদ অভিযানের ছবি। উচ্ছেদ হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বেআইনি জবরদখল হটাতে হবে, ফুটপাতের ওপর দখল করা যা দোকানপত্র সরাতে হবে। সেই কাজই তো করতে গিয়েছিল পুরসভা আজও বর্ধমানে, কিন্তু সেখানে না অদ্ভুতভাবে বুলডোজারটি রং চিনে ফেলেছে। দেখুন, ব্যাপারটা কি হয়েছে খুলে বলি। এই যে বুলডোজার বর্ধমান পুরো এলাকায় অভিযানে নেমেছে, দেখুন একই ফুটপাতের ওপর বিভিন্ন দোকান যা জবরদখল করে বানানো হয়েছিল সেগুলো সব ভাঙছে। কিন্তু হঠাৎ বুলডোজার থেমে গেল, পাশ কাটিয়ে চলে গেল টিএমসি লেখাটা দেখে। ফুটপাতের ওপর দখল করে তো তৃণমূলেরও পার্টি অফিস হয়েছে, সেটা কেন ভাঙলো না? টিনের ছাউনি, বেড়ার ঘর সব যদি গুঁড়িয়ে দিতে পারে, তাহলে বুলডোজার আইএনটিটিউসির পাকা দালানটা দেখতে পেল না? এ কেমন কথা? রঙের কথা বলছি যখন, বুঝলেন তো রং মাহাত্ম্য কাকে বলে। বিরোধীদের অভিযোগ শাসকের রঙে রাঙানো বলেই এই ছাড়। আরো কত কিস্সা এমন, কত বিতর্ক। আরো ছবি চুঁচুড়া, সেখানে হকার উচ্ছেদ নিয়ে 2 মেরুতে পুরসভার কাউন্সিলর এবং বিধায়ক। ভেবে দেখুন, চুঁচুড়া পুরসভায় প্রশাসনিক বৈঠকেই ঠিক হয়েছিল 30 জুলাই থেকে উচ্ছেদ অভিযান হবে। নোটিশও পাঠানো হয়। গত মঙ্গলবার কথা মতো কাজ শুরু হয়। বেঁকে বসেন বিধায়ক, জানিয়ে দেন সরকারি পলিসি আছে, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না। বুঝুন তবে, ক্ষমতা বলে ক্ষমতা, ওই যে কথায় বলে জোর যার। থাক, বাকিটা আপনি জানেন। আরো আছে শিলিগুড়ি, সেই ছবি দেখাবো। পরপর 2 দিন সেখানে বেআইনি উচ্ছেদ অভিযানে গিয়েও তৃণমূলের বাধায় পিছু হটতে হয়েছে পুরসভাকে। চমকাবেন না, বাধাটা তৃণমূল দিচ্ছে। চুঁচুড়াতেও তো তাই, বর্ধমানেও তাই। তৃণমূলের পুরসভা তৃণমূলই বাধা দিচ্ছে। 2-2 4 করা কি মুশকিল বলুন তো। রাজনীতিরে আজব খেলা। গতকালেরই কথা, মাল্লাগুড়ি এলাকা থেকে শুরু হয়েছিল ফুটপাত দখল মুক্ত করার অভিযান। যদিও 1 কিলোমিটার পথ পেরোতে না পেরোতেই বন্ধ করে দিতে হয়। দলের ঝান্ডা হাতে পথে নেমে উচ্ছেদ অভিযানে আসা পুরকর্মীদেরই তাড়িয়ে ছাড়েন তৃণমূলের শ্রমিক নেতারা। এর আগে খোদ মেয়র পরিষদ দিলীপ বর্মন প্রকাশ্যে কি বললেন, সেও এক কাণ্ড। শুনুন শুনুন। এই মানুষগুলো কিন্তু 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 46 নম্বর ওয়ার্ডের ভোটার, শিলিগুড়ির ভোটার। বহুদিন ধরে এখানে ব্যবসা করে খাচ্ছে এবং তাদের রুজি রুটি দেখার, যেমন তারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, তাদের অসুবিধার সময় দাঁড়ানোর দায়িত্বটা আমার, এটা অন্য কারণ না। আমি কারো কথা কিছু উত্তর দিতে পারবো না। দাদা, মেয়র পরিষদ সদস্য, আমি এটা নিয়ে কোনো উত্তর দিতে পারবো না। গভর্নমেন্টের নীতি নিয়মের মধ্যে দিয়ে চলবো। এটাকে ভাঙার আগে এদের পুনর্বাসন দিক। জোর জবরদস্তি যদি করে, আমার যদি কোনো অঘটন ঘটে, তার জন্য টোটাল কর্পোরেশনকে এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। আমি এটা চ্যালেঞ্জের সঙ্গে বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে এসওপি দিয়েছেন, তিনি যে গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইনেই শহর চলবে, রাজ্য চলবে। যারা গরিব মানুষ ঠেলা বা গুমটি বা তিরপাল টাঙিয়ে করছে, তাদেরকে বিকল্প ব্যবস্থা করা হোক। রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী উপরে কেউ না। এক একজনের এক এক রকম কথা, শুনে বোঝার উপায় আছে?
যে এরা প্রত্যেকে এক শিবিরের সদস্য, এক শিবিরের লোক। দেখুন, সুপ্রিমো নির্দেশ দিচ্ছেন বেআইনি দখলদারি তুলতেই হবে, সেই মতো প্রশাসন কাজ করছে, কিন্তু সেখানে বাধা দিচ্ছে আবার তৃণমূলেরই নিচুর তলার নেতারা। কি অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং, তাই না? ওপর তলার চাপ, তারপর নিচের তলার বাধা। তাহলে দিনের শেষে মাঝের রেজাল্ট কি হলো? যা ছিল তাই। এবার দেখুন, রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রীর নির্দেশ স্পষ্ট, দখলদারি রাজনীতির শেষ দেখতে চান তিনি বলার পরপরই অ্যাকশন শুরু। শহর থেকে জেলা পথে নামলো প্রশাসন, কিন্তু কোপটা কি সবার ওপর পড়ছে নাকি বেছে বেছে? বিরোধীদের কিন্তু অভিযোগ দ্বিতীয়টাই, যে বিতর্কে এবার বিদ্ধ বর্ধমানও। পুরসভার বেআইনি দখল উচ্ছেদ অভিযানে বুলডোজার চলল এভাবেই, পথের সামনে যা পড়ল সব শেষ, কিন্তু ওই পথের মাঝের অফিসটা। উচ্ছেদ অভিযানে তৃণমূলের কোনো পার্টি অফিস বা এরকম ইউনিয়নের কিছু ভাঙা গেল না, সাধারণ মানুষের দোকানগুলো ভেঙে দিচ্ছে। আসলে এটা ওদের একটা রাজনৈতিক প্রোপাগান্ডা। পৌরসভাগুলো হেরে যাওয়ার দরুন পৌরসভার মানুষদের উপর যে আক্রোশ, যে রাগ, সেই রাগের যেন প্রতিশোধ তুলছে তৃণমূল কংগ্রেসের সরকার। ঠিক সেরকমই বর্ধমান পৌরসভা ব্যতিক্রম। বুলডোজারও চিনতে পেরেছে অফিসটা কাদের। আশা করি সব বিষয়টাই ভাবনা চিন্তা করে আবার নেক্সট ডেট যেটা আছে সে তারিখে আমরা অনেকটাই পরিষ্কার করে দিতে পারবো। অভিযোগটা থাকবে না। অভিযোগ থাকবে না মানে থাকবে না এই অফিস, তাই তো? তবে বিজেপির সাফ কথা, আশ্বাসে চিড়ে ভিজবে না, উল্টে তাদের চোখে এসবই ষড়যন্ত্রের অংশ। উচ্ছেদ অভিযান করেছে, আবার পুনরায় তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। আসলে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে একটি প্রতিশোধ স্পৃহা, তার সাথে সাথে পুনরায় তাদের টাকা রোজগারের একটি নতুন মাধ্যম তৈরি করে ফেলেছে এই তৃণমূল কংগ্রেসের সরকার। বলতে চাইছি যে সব বিষয়টাই, পুকুর পাড়টা পরিষ্কার হবে, হাসপাতালের সামনেটা পরিষ্কার হবে, কাজেই কে আছেন কে নাই এটা আপনারা আমাকে কটা দিন সময় দেন। সময় তো মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, 1 মাস পেরিয়ে গেছে। সমস্যা যেখানে সেখানেই নেই, শাসকের আমরা খেলায় অবস্থাটা যে কে সেই। বিশেষ বিশেষ অঞ্চল আর বিশেষ বিশেষ রাজনৈতিক দলের অফিস, তাদের শাখা সংগঠনের অফিস হলে উচ্ছেদ হয় না। মনে রাখবেন, কোনো কোম্পানিরই হেড অফিস কখনো ব্রাঞ্চ অফিস ভাঙে না। তৃণমূলের পার্টি অফিস বা তৃণমূলের কিছু ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ, এই অভিযোগটা ঠিক না। পুরো অপারেশনটাই তো হচ্ছে রাগ থেকে। কোথা থেকে রাগটা এলো? যে শহরে কেন হারলাম। পার্টির পরিষ্কার স্ট্যান্ড, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফুটপাথে অনধিকার কিছু থাকবে না, অবৈধ কিছু থাকবে না। যে তৃণমূলের কাউন্সিলরকে টাকা দেবে তার স্টল থাকবে, যে কাউন্সিলরকে টাকা দেবে না তার স্টল থাকবে না। একাধিক জায়গায় হয়েছে তৃণমূলের পার্টি অফিস, তৃণমূলের কোনো সেগুলো কিন্তু সরানো হয়েছে। তৃণমূলের কিয়স্ক আছে রাস্তার উপরে, এত বড় কিয়স্ক, তাকে আবার কলকাতা পুলিশ রেলিং দিয়ে গার্ড করে রেখেছে, একদম মহাত্মা গান্ধী রোডের ওপরে, ফ্লাইওভারের মুখে। যে জায়গাটা স্থানীয় প্রশাসন মনে করবে সেখানে কোনোভাবে কোনো দখল থাকবে না। বিধিবদ্ধ কিছু কথাবার্তা তৃণমূল নেতাদের মুখে আমরা শুনছি, কিন্তু এই দখল মুক্ত করার প্রক্রিয়া যে মসৃণ নয়, ছবি তা স্পষ্ট করে দিচ্ছে। এরপর রয়েছে হকার। এই সমস্যা মসৃণভাবে মেটাতে পারবে তৃণমূল? কলকাতার 144টি ওয়ার্ডে বড় ধরে ধরে সমীক্ষার কাজ চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি মুচি বাজারে, উল্টোডাঙ্গা স্টেশন সংলগ্ন 13 নম্বর ওয়ার্ডে সমীক্ষার কাজ শুরু করেছেন কলকাতা পুরসভার কর্মী আধিকারিকরা। প্রথম পর্যায়ে যে হকার সার্ভে করা হয়, তাতে একটা বিষয় দেখা গেছে যে একজনের নামে 2টো করে স্টল বা একজনের এই জালিয়াতি দেখা গিয়েছে। এইগুলো মূলত কেন হচ্ছে? সার্ভেটা হয়ে যাওয়ার পর এই জিনিস চলতে পারে না, এবং কেউ কারো দোকান কাউকে ভাড়া দিয়ে যেভাবে চলছে এটাও চলবে না। এটা আপনারা জেনে রাখুন, জায়গা সরকারের, ঠিক আছে, প্রশাসন যেরকমভাবে মনে হবে সেইভাবে ব্যবস্থা করবে। এটা কি পুরো টিম ভিত্তিক হচ্ছে? হ্যাঁ, আমরা টিম ওয়াইজ ভাগ করে নিয়েই সার্ভেটা করছি, রোড ওয়াইজ এবং টিম ওয়াইজ। সব নিয়ে দেখে নিল এবং জেনে নিল কত পুরনো দোকান, একই লোকের আরও এরিয়াতে আরও 4-5টা দোকান আছে কিনা সেই ডিটেলসটাও নিল। প্রশাসক এবং পুলিশের মধ্যে একটা বড় অংশ বিজেপি এবং আরএসএস ঢুকে আছে, ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে এই রকম একটা উচ্ছেদ করছিলেন, যেটা দেখে
মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মনে হয়েছে যেটা মানুষ এইভাবে ক্ষিপ্ত হচ্ছে বিরুদ্ধে যাবে। কিন্তু এসব শুনে মেয়র পরিষদ দেবাশিস কুমার কি বললেন শুনুন। চাপ বা চাপ না চাপ এটা কোনো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে সার্ভে, সেটা আগেও হচ্ছিল এখনও হচ্ছে, একদমই ঢিমেতাল হয়নি। আমাদের সার্ভের যে কাজ সেটা পুরোদমে চলছে এবং সেই সার্ভের কাজ হবার পরেই তারপরে আমাদের এই মিটিং হবে, তাতে যা যা সিদ্ধান্ত হবে সেগুলো হবে। সময় বয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কতটা হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই না, রাজনীতি ছাড়া হাতে কিচ্ছু থাকছে না। কোনো কনসিস্টেন্সি নেই, যেখানে কোনো প্ল্যানিং নেই, সেগুলো তো সমস্ত আইবশ। মমতা ব্যানার্জি মানবিক মুখ দিয়ে হকারদের সমস্যার সমাধান করছেন। হকার উচ্ছেদের নামে জীবিকাকে ধ্বংস করেছে। কই রাস্তার উপরে তৃণমূলের পার্টি অফিস, বিশাল এসি, তাকে কেন্দ্র করে ব্যবসা, তা নিয়ে তো কিছু বলছে না। আজকে কলকাতার মানুষ বিজেপিকে বেশি করে ভোট দিয়েছে, সুতরাং দেখুন আমরা আপনাকে খুশি করার জন্য আমি হকার তুলে দিচ্ছি। তো এগুলো সমস্ত আইবশ। মমতা ব্যানার্জি বুলডোজার চালিয়ে বিজেপির মতো গরিব মানুষের পেটে লাথি মারার পক্ষে নয়। জীবিকাকে ধ্বংস করো, ভয় পাইয়ে দাও, দাপট দেখাও, তারপর আবার টাকার বিনিময়ে রফা।